সো শরীফ ভাই, এখন যেই ঘটনাটা শুনবো এটাও আপনার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। ওকে, থ্যাংক ইউ অপূর্ব ভাই। তো অপূর্ব ভাই, আপনি হয়তো চিনেন আমাদের যে বর্তমান পার্লামেন্টের একজন আমাদের শিল্পী আছেন মমতাজ। অবশ্যই। উনি এবং ওনার আগের সাবেক যে স্বামী বলতে পারেন যে রশিদ সরকার, হ্যাঁ, ওনার দুইজনের আমাদের পাশের গ্রামে একটা গানের অনুষ্ঠান ছিল, পালা গান। তো আমার কাজিন আমাকে বললো যে গান শুনবে। তো ওনার 7 দিনের জন্য আমাদের ওই এলাকায় গিয়েছিলেন। তো যাওয়ার পরে তো উনি আমার কাজিন বললো যে চল যাই, আমরা একটু গান শুনবো। ওই দিন ছিল আপনার শরীয়ত মারফতে একটা পালা ছিল আর কি, যেটা পালা গান বলে আর কি। তো আমরা বললাম তো আপনাকে একটু অবগত করার জন্য বলছি যে আজিমপুর কবরস্থানের পরে দ্বিতীয় বড় কোনো কবরস্থান থাকে সেটা আমাদের এলাকায়। তো আমরা ওই কবরস্থানের ডাইনে বামে দিয়ে আমাদের যাইতে হবে। আর ওই সময়টা আমাদের এই কবরস্থানের সামনে দিয়ে দিনের বেলায় কেউ যেতে পারতো না, এত একটা ভয় ছিল এখানে। তো আমরা কি করব এখন, ওই যে যেহেতু ওখানে যাবো, পরের দিন আমার একটা পরীক্ষা ছিল ভাই। তো বললাম যে একটু পড়াটা সেরে নেই, আর শুরু হয় রাতের 10টার পরে থেকে, 11টা থেকে শুরু হয় গ্রামে পালা গানটা শুরু হতো আর কি। তো বললাম যে ঠিক আছে, আমরা 1 ঘন্টা আগে যাবো, 10টা থেকে যাবো, বাট একটু পরে আমি পড়াটা শেষ করে তারপর তুই আমার এখানে আসিস, এসে নক করিস। তো পরেও আসলো, আমি রওনা দিলাম আমরা। তো বললাম যে একটা কাজ কর, আমরা পাশে যে বাড়িগুলো আছে গ্রামের, এই গ্রামগুলোর বাড়ির দিকে গেছি আমরা যাবো ওদিকে। তো তখন ছিল আপনার এসে চৈত্র মাস, কারণ ওই সময়টাই এই পালা গানগুলো হয়তো আর কি এলাকায়। তো আমরা গেলাম দুজনে, যাওয়ার সময় কোনো সমস্যা হলো না। গেলাম ওখানে, যাওয়ার পরে ওখানকার আমাদের যারা ক্লাসমেট ছিল, আরও যারা লোক ছিল এলাকার, তাদের সাথে পরিচয় হলো, দেখা হলো, কথাবার্তা বললাম। তো কিছুক্ষণ গান শুনলাম, শোনার পরে তখন রাতে 2টা 8টা বেজে গেল, কারণ ওটা ফজরে আজান আগ পর্যন্ত চলে। তো আমরা বললাম যে না, আমরা আর বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা চলে যাই। তো দুজনেরই একটু কেমন নিয়ে হলো যে আমরা চলে যাব। তো আমরা চলে আসতেছি। তো আমাদেরই একজন লোক পরিচিত, তারা বলেছে ঠিক আছে তোমাদেরকে একটু এগিয়ে দিই। তো সে কোনো আমাদের কলিগও না, আমাদের কোনো ওই পূর্ব পরিচিত কেউ না। তো এগিয়ে দিয়ে বলার পরে বলো যে আমি তো যাবো সামনে বাড়িতে, আর তোমরা তো যাবো এদিকে, তো চলো একসাথে যাই। একসাথে যাওয়ার কথা বলে তারা আমার সাথে উনি আসলো, আমরা দুজন কথা বললাম, ওনার সাথে কথা বললাম, উনিও কথা বললো কেমন হলো গান, সেই কথা বললে আমরা চলে আসতেছি। তো আসার পরে একটা সড়ক আর কি, যেটা রাস্তা পরে কবরস্থানের দক্ষিণ পাশে, আর আমরা কবরস্থানের উত্তর পাশে আসবো। আর রাস্তাটা হচ্ছে আপনার যে পূর্ব পশ্চিম করে আর কি, ওই রাস্তা আমাদের বাড়িতে আসতে লাগে না আর কি, আমরা আসতে হবে খালি জমির আইল ধরেই। তো এখন ওই রাস্তার পাড়ে এসেই এখন আমরা বললাম যে এখন কোন দিকে যাব। তো এই জায়গাটাতে কোন দিকে যাইতে পারি। আপনি জানেন ওই সময়টা চৈত্র মাসে গম ক্ষেত আছে, এই গম ক্ষেত কবরস্থানের পাশ থেকে কয়েকটা গম ক্ষেত আছে, আর কোনো বাতাস বা কোনো কিছুই নাই। ওই লোকটা চলে গেল ওনার বাড়িতে আমাদেরকে দিয়ে, আমরা বললাম ঠিক আছে চলে যান, আমরা দুজনে চলে যাব। তো আমাদের সাথে ভাই আমরা বলে রাখি, আমরা দুজনেই একজন ধূমপান করতাম না। তো কোনো ধরনের আগুন বা কোনো ধরনের কোনো কিছু নাই। তবে হ্যাঁ, একটা জিনিস ছিল যেটা আমি তখনকার সময় 5 ওয়াক্ত নামাজ পড়তাম, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। এটা আমি তখন ছিল আমার, এখন একটু নামাজ একটু কম পড়ি, তো সেজন্য বললাম আর কি এটা। তো তখন ছিল, তখন বললাম যে ঠিক আছে চল, আমরা কয়েকটা কবরস্থান থেকে একটু 200 থেকে 250 গজ দূর থেকে আমরা চলে যাই দিক দিয়ে। আর এখন এই সময়টা যে আমরা যে ওই গ্রামের গ্যাস ধরে যে আমরা যাবো গ্রামে গ্যাসে, এই পরিবেশটা নাই। কারণ ওইখান থেকে আসার সময় আর একটা ছোটো একটা খারাপ জায়গা আছে, কবরস্থানও আছে, একটা খারাপ জায়গা আছে, ওই দিকটা যাওয়া যাবে না এখন। তো সিদ্ধান্ত নিলাম যে 2টার মাঝামাঝি দিয়ে আমরা যাব, ওই পাশটাতে যাবো না, এই পাশটা যাবো না। ভাই বিশ্বাস করবেন না, যাই না আমরা আমরা যখন রাস্তা থেকে নামি, তখন এমন একটা বাতাস আসতেছে, আর পাকা গম ক্ষেতগুলো সব ভেঙে দুমড়ে মুছতে চলে যাচ্ছে। দুজনেই ভয় পেয়ে গেছি, কি করা যায়, এরকম তো বাতাস হওয়ার কথা না, এখন কোনো আকাশে মেঘ নেই, কিছু নাই, চাঁদটা ডুবে গেছে মাত্র, আকাশে তারার একটা আলো থাকে, আলোটা আছে, এটা কি হচ্ছে আমাদের সাথে। আর ওই কবরস্থানের উপরে বিশাল বড় আপনার একটা কড়ই গাছ ছিল, কড়ই গাছ চিনেন কি না জানি না, আঞ্চলিক ভাষায় কড়ই গাছ বলে, অনেক বড় বিশাল অনেক মোটা। তো এই কড়ই গাছটা মনে হয় যেন ভেঙ্গে চুরে আমাদের দিকে চলে আসতেছে, এত বাতাস আর এতগুলো গাছ ছিল, অনেক বড়, বললাম কবরস্থানটা অনেক বড়। তো প্রত্যেকটা গাছ ওখানে বাতাসে আমরা খেয়াল করলাম যেন ভেঙে চলে যাচ্ছে, আশেপাশে যতগুলো গাছ আছে সব ভেঙে দিয়ে বাঁকা হয়ে চলে যাচ্ছে। তো বললাম যে যদি বাতাস যদি বড় না হইতো তাহলে তো গাছগুলো ভাঙতো না। আসলে ভাই একটা গাছও ভাঙে নাই ভাই। তো আমরা যখন দিনের বেলা গেলাম তখন দেখলাম আর কি, যাকে আমি হ্যাঁ ঘটনাটা বলতেছি। তো আমরা যখন করতেছি গম ক্ষেতের একটা গম ক্ষেত ভালো নাই, যেভাবে শিলাবৃষ্টি হলে যেভাবে একেবারে গুঁড়া গুঁড়া করে তছনছ হয়ে যাচ্ছে। তো আমরা ওখানে আবার একটা বলে রাখি যে এরি ক্ষেত হয়, এই ক্ষেতের জন্য নতুন একটা আমাদের ওই ডিপ যেটা মেশিন বলে,
এই মেশিন দেওয়া আছে, এটা একটা ওয়াল করে চারিদিকে একটা ঘর তুলে দেওয়া আছে মেশিনটাকে ইয়ে করার জন্য, সেভ করার জন্য। তো এখানে একটা লোকও থাকতো, কিন্তু ওই সময় কোনো লোক নাই, কারণ তখন ইরিদান লাগানো হচ্ছে না, পরে হবে আরও। আচ্ছা, তো এটাও খালি। এখন এইটার উপর ছাদের উপর দেখতেছি 2টা লোক বসা। তো আমরা বললাম তো যে লোক তো আছে এখানে, চল আমাকে তো কোনো আমরা সাহস করে চলে আসলাম ভাই, যে এখানে 2জন লোক দেখা যাচ্ছে, অবশ্যই ওরা থাকে এখানে ডিপের এখানে, আমরা ডিপ বলি আর কি, যে ডিপ করলে এখানে ওরা আছে, অথবা তাহলে আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, চল আমরা দিকে যাই। বিশ্বাস করবে কি না জানি না ভাই, আমরা যখন ওই ডিপ করে এদিকে আসছি, মনে হয় 100 গজে একটু আগেই ওই ছাদের মানুষ 2টা হাওয়া হয়ে গেল, আর আপনার কবরস্থান থেকে এমন একটা হাত যেন আসতেছে আমাদেরকে ধরবার জন্য ভাই, আমাদের 2জনকে ধরবার জন্য। এখন ও আমার কাছ থেকে 4 বছরের বয়সে পড়েছিল, কিন্তু আমরা একই ক্লাসমেট ছিলাম, বাট ও আমার কাছে একটু লম্বাও ছিল, কিন্তু ও ছিল আমার থেকে অনেক ভীতু এই বিষয়টা নিয়ে। ও এখন পড়ে যাচ্ছে, মানে আমি ওরে কীভাবে ধরবো ভাই? ও যদি আমি একটু হলে ও আমাকে ধরতে পারতো, বা আমার কোলে করে নিয়ে আসার সম্ভাবনা ওর আছে, বাট ওরে ধরবার মতো, আমি ধরে রাখার মতো ক্ষমতা আমার ওর নাই। আর ওর এত শক্তি এবং আপনার ওর শরীরের যে আপনার ফিটনেস আমার পক্ষে সম্ভব না। এখন ও পড়ে যাচ্ছে, আমি বললাম যে তুই যদি এখন এটা করিস তাহলে আমার অনেক সমস্যা হবে, আমরা 2জনই মারা যাব, তুই একটু সাহস রাখ আর দোয়া পড়, কিছু একটা ঘটতে যাচ্ছে আমাদের সাথে, আমরা হয়তো টের পাচ্ছি এটা। তো আমরা বললাম যে একটু সাহস রাখ, নাহলে আমরা বিপদে পড়বো। তখন আমরা মানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি যত সম্ভব। হ্যাঁ, তখন এই সময়টা বয়সটা ভাই কতটুকু, তখন আমি বললাম যে আমার আবার ওই যে উপস্থিতি বুদ্ধিগুলো ছিল, আমি বললাম যে একটা কাজ করতে দোয়ারটা পর আর একটু সাহস রাখ, আর আমার পিছিয়ে হাঁট, আমাকে দূরে রাখ। তো আমি আবার কি করলাম, ওই যে রাখলাম। এখন 2জনকে মানে উপর থেকে মনে হয় যেন কি একটা মানে ছায়া মানে একটু ধরতেছে এরকম লাগতেছে, মানে ও এরা দেখে আরও ভয় পাচ্ছে। তো হঠাৎ করে আমাদের মানে পাশের বাড়ি একটা লোক আছে, আমার চাচা সম্পর্কে হয়, উনি মারা গেছেন, আল্লাহ বেজদার করুক, কিছুদিন আগে শুনলাম আর কি। তো উনি মানে একটু গান টান গাইতো, একটু গরিব টাইপের, ওই যে আপনার বদলা যেত আর কি। তো উনি আবার একটু গান গাইতো, মানে রাত্রি বের হলে গান গাইতো, আমনি গান গাইতো। তো উনি একটু গানের সুরে আসলো, তো আমি বললাম যে ওই যে আমাদের কাকা, মানে আদম আলী কাকা নাম, তো বললাম যে উনি মনে আসতেছেন। তো ও আবার একটু সাহস পাইলো যে একটু এগো, মানে আমাদেরকে বিভিন্নভাবে মানে করতেছে যে আমাদের কিছু একটা মানে মানে ফাঁদে ফালাবার জন্য আর কি। তো আমি এবার একটু সাহস পাচ্ছি, ও আবার বলতেছে এখন, তখন তো দেখলাম আমরা 2জন লোক দেখলাম, ও আবার এটা মনে করে এই পিছনের কথা মনে রাখিস না, সামনে কি হচ্ছে এটা দেখ, আমরা একটু মানে এখান থেকে মানে করতে হবে, সারতে হবে এবং আমরা বাঁচতে হবে। তো এখন এই টাইমে আবার আমি এই যে এখানে সময়টা আমরা মানে মনে হচ্ছে যেন 5 মিনিট, কিন্তু এই সময়টা আমরা কাটাচ্ছি ওখানে প্রায় ঘন্টা 1.5-এর উপরে, কিন্তু আমরা মানে বলতে পারতেছি না। আর একবারও আমরা আবার ঘড়ি হাতে দিতাম, তো তখন তো মোবাইল ছিল না ভাই। তখন আমি ওরে বললাম দেখতো ঘড়িতে কটা বাজে, তখন দেখি যে প্রায় 3টা 3:30টার মতো বাজবে, আর আধা ঘন্টার মধ্যে এসে আমাদের সময়, এরপরে আজান দিবে। তো এই সময়টায় তখন আমরা বললাম যে একটা কাজ কর, এখন আমরা একটু গ্রামের দিকে একটু ওই দিকে যাই, আমরা যেহেতু পিছনে কবরস্থানটা ফেলে দিয়ে আসছি, এখন আমরা ওই দিকে যাই। ভাই বিশ্বাস করবে না, পিছন দিকে যখন আমরা মানে যখন আমরা আইল ঘুরে যখন গ্রামের দিকে আমরা যাচ্ছি, এই সময়টায় আমাদের উপরে বৃষ্টির মতো পানি মানে শুরু হইলো, মানে একেবারে ভিজে গেলাম দুজনে, মানে পুরা বৃষ্টিতে ভিজে গেলাম, কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, কিছুই নাই। এই বৃষ্টি কোথা থেকে আসলো, দুজনে একবার ভিজে ঠান্ডা হয়ে গেলাম, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তো আমরা বললাম যে একটু সামনে দিয়ে যাই। সামনে দিয়ে যাওয়ার পথে যখন একটা বাড়ির সামনে 200 থেকে 250 গজ দূরে থাকতেই একটা মহিলা, উনিও মানে সব এমন একটা জিনিস যে সবাই যেন আমাদের পরিচিত লোক, তো উনিও আমাদের ওই বাড়িতে মানে একটু কাজ করতো, তো ওনাকে পাইলাম। তো এটা পেয়ে আরও বেশি মানে ভয় পেয়ে গেছে, যে প্রথম দেখলাম আমরা বিল্ডিংয়ের ছাদের উপর 2জন লোক, বললাম যে আমরা ওই বিল্ডিংয়ে যারা থাকে তারা নাম বললাম যে মুখে আছে, তো ওরাও কেউ নাই। পরে দেখলাম যে আমাদের এই ঘটনা সামনে আসা, দেখলাম যে আদম আলী কাকা সেও নাই। এখন আবার এই আন্টি আসছে, এই আবার কোন ধরনের বিপদে আছি। আর এমন একটা জায়গায় মানে উনি আমাদের মানে সম্মুখীন হয়েছেন, পাশে একটা যে আপনার খোলা পুষ্করিণী যেটা বলে আর কি, ডোবা, এই ডোবার। আর এখানে প্রায় সময় মানে প্রায় সময়তে মানে খবর পাওয়া যাচ্ছে যে এখানে মানুষকে মাথা নিচে দিকে দিয়ে মানে ঠ্যাং উপরে দিয়ে এরকম পাওয়া গেছে অনেকবার, অসংখ্যবার। এমন একটা জায়গায় এইরকম মানে একটা ঘটনা, মানে মহিলাটাকে আমাদেরকে দেখা। তো বলছে বাবা তোমরা কোত্থেকে আসছো? তো আমি বললাম যে আন্টি আমি গান শুনতে গেছিলাম, তো ওখান থেকে আসলাম। তো বাবা তুমি এদিক দিয়ে আসলে কেন? বরাবর চলে যেতা, এই দিকে আসলে তো ঠিক হয় না তোমাদের। আমি না এদিক দিয়ে আসছি, এদিক দিয়ে আমাদের ঠিক হয়েছে, কারণ ওই দিক দিয়ে সমস্যা আছে, তো এদিক দিয়ে আসলাম। তা আপনি মানে তোরা তো এখানে কেন? আমি আবার মানে বরাবরই খুব সাহসী ছিলাম, তো আমি বলতাম, তো আমার বলতেছে এত কথা দরকার নেই, তোরা হাট মানে আমার পাশে যে ছিল কাজিন, আমরা হাঁটি। আমি কি না, উনি যদি বলতেছে ওনার সাথে কথা বলতে আমরা যাই। তো
তো বললাম যে আন্টি তাহলে আপনি একটু এগিয়ে দেন, আপনি সামনে যান। আমি চাচ্ছিলাম যে ওনাকে সামনে দিয়ে আমরা এগোবো। এখন উনি বলছে ঠিক আছে তুমি যাও বাবা, আমি আমার ছেলে আসবে তো তো তার জন্য আমি অপেক্ষা করতেছি, তোমরা চলে যাও, সমস্যা নেই, আমি আছি এখানে দাঁড়িয়ে আছি। এই দাঁড়িয়ে আছি বলার পরে পরে দেখি যে আপনার ওই যে ডোবাতে মানে কে জানি সাঁতারিতেছে, আর পানি উপর দিকে একেবারে ওই যে এইভাবে ঘূর্ণিঝড় হয় এই পাকায় উপরে দিকে উঠতেছে। এইটা দেখে ভাই আমাদের মানে খুবই একটা ভয় পাইলাম। ভয় পাওয়ার পরে কারণ এরকম দৃশ্য এই এত রাতে দেখলে অবশ্যই ভয় পাওয়ার কথা। তখন আমি আর কি করব, মানে আমি এখন ওর থেকে বেশি ভয় পেয়ে গেছি। আমি এখন ওর পিছন দেখি যে ও নাই ভাই, আমার কাজিন নাই আমার সাথে। তো এখন আমি কি করি, আমি একা পড়ে গেছি। এখন চিন্তা করলাম যে ওরই আবার ওখানে কেন চুবাচ্ছে কিনা। এখন আমি এই ইয়াতে আছি, এখন কি করব, আমি ওদের সামনে ভয়ে এগোতে পারতেছি না, কাউকে ডাক দিব, চিৎকার করতেছি ভাই, মানে আমার কণ্ঠে আমি শুনতে পারতেছি না, চিৎকার জোরে জোরে চিৎকার করতেছি আর দোয়া পড়তেছি। আমি আপনার মনে করেন যে হাসর থেকে শুরু করে আপনার যত মানে দোয়া আছে সব আমি পড়তেছি, কিন্তু আমি মুখে দিয়ে বের হচ্ছে না। তারপরে আমি পড়তেছি, পড়ার মতো করতেছি, অবস্থায় আছি। এক পর্যায়ে মনে করেন যে যখন দেখলাম যে একটু আজান দিচ্ছে, আজান দেওয়ার পরে এখন ওই পানিটা কিছু দেখতেছি না। পরে আমি একটু আলো হচ্ছে, পরে আমি সামনে ওইদিকে গেলাম, যাওয়ার পরে দেখি যে মানে ওখানে পানির মধ্যে অর্ধেক শরীর আর অর্ধেক শরীর উপরের দিকে। তো এখন আমি চিন্তা করলাম যে ওর যদি এই অবস্থায় এখানে ও জীবিত আছে কিনা মানে মৃত আছে এটা আমি বলতে পারতেছি না, এখন কি আমরা কী করি। আর যদি এখন একটা এরকম দুর্ঘটনা ঘটে সবাই তো আমার উপরে দিবে যে তুই এরকম একটা ঘটনা ঘটেছিস। তো সবাই আর কেউ বিশ্বাস করবে না, এটা আমি জানি, কারণ ওর সাথে আমার পেরে ওঠার বিষয় না। তারপরে আমি ওই পাশের বাড়ির আঙ্কেল নাম জানি, তো ওনাকে নাম ধরে আমি ডাকলাম। তো উনি আসলো, কী বাবা তুই এত রাতে এখানে কেন, আজান দেওয়ার সময় তুই এখানে থাকার কথা না। তো বললাম যে একটু নেমে আসেন। নেমে আসার পরে বললো যে এই পরে আমার কাজিনকে ধরলো, দরাদরি করে পরে করলো, পরে নিল বাসায় নিল। বাসায় নেওয়ার পরে বললো যে তোর এত রাতে এখানে আর আসবি, একসাথে আসবি, যাওয়ার সময় গেছস ঠিক আছে, আওয়ার সময় যারা গান শেষ হলে তো অনেকে আসতো, আমাদের বাড়িতে তো লোক গেছে, আরও তোদের এখানে অনেক লোক গেছে, তখন আসতি। তো এখন কি পরে ওই জ্ঞান ফিরানোর পরে আমি বললাম তুই তো আমাকে ধরিয়াছিলি, তুই কখন গেলি, তুই যখন বলছিস তখন ওই আন্টি আমাকে মুখে ধরে নিয়ে এখানে চুবাচ্ছে, তুই আমাকে বলবি না, দেখবি না। আমি ভাই আমি তো কোনো টের পাই নাই। পরে যখন দেখলাম পানি এতে তখন তোর আমি ভাবলাম যে তুই এখানে আসিস, কারণ আমি দোয়া পড়তেছি বা চিল্লাইতেছি, চিৎকার করতেছি, আমার কোনো সাউন্ড পাচ্ছে না কেউ। তো এটা ছিল আমার মানে শেষ ঘটনা, দ্বিতীয় ঘটনা।